মেয়েদের জীবনে স্বামী বস্তুটি বড়ই কঠিন বস্তু। এই বস্তুটিকে মেয়েরা আর কিছুরই সাথেই তেমনভাবে ভাগ করতে চায় না। আবার তা থেকে কোনো আঘাত পেলে সে কষ্ট বা দুঃখ পৃথিবীর কোনো কিছুর দ্বারাই পূরণ হয় না। কারণ এই স্বামী বস্তু তার একান্ত নিজের জিনিস বলিয়া তারা মনে করেন, যেখানে চলে শুধু তাদেরই মালিকানা। যাক, মূল গল্পে ফেরা যাক। ভিন্টেজ স্টোরিজ অ্যান্ড ইন্টারপ্রিটেশনে আমি সহেলি আবারও চলে এলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প শাস্তি নিয়ে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাস্তি পড়া যাক এবং শোনা যাক। দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে বাহির হইল, তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ কোলাহল পাড়া শুদ্ধ লোকের অভ্যাস হইয়া গেছে। তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে বাঁধিয়া গিয়াছে। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে। আজও স্বভাবের নিয়মের কোনরূপ ব্যতিব্যয় হয় নাই। প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়িয়া যায়, তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনো রূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্য এই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিতেও সন্দেহ নাই। কিন্তু সেটা তাহারা কোনো রূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না। তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসারপথ একটা এক্কা গাড়িতে করিয়া চলিয়াছে। দুই দিকে দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে। বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই, সমস্ত থম থম ছম ছম করিতেছে, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত। সেদিন যে কখন কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারিত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল, সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জন খাটিয়া শ্রান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল, তখন দেখিল স্তব্ধ গৃহ গম গম করিতেছে। বাহিরে অত্যন্ত গুমট। দুই প্রহরের সময় খুব একপশলা বৃষ্টি হইয়া গিয়াছে। এখনো চারিদিকে মেঘ জমিয়া আছে। বাতাসের লেশ মাত্র নাই। বর্ষায় ঘরের চারদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজ্জের ঘন গন্ধ বাষ্প চতুর্দিকে একটি নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়াইয়া আছে। গোয়ালের পশ্চাৎবর্তী ডোবার মধ্যে হইতে ভেক ডাকিতেছে এবং ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। অদূরে বর্ষার পদ্মা নব মেঘচ্ছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে। শস্যক্ষেত্রের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। এমনকি ভাঙনের ধারে দুই চারিটি আম কাঁঠাল গাছের শেকড় বাহির হইয়া দেখা দিয়াছে, যেন তাহাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে।
দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করিতে গিয়াছিল। ওপারের চরে জলি ধান পাকিয়াছে। বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোক মাত্রই কেহ বা নিজের ক্ষেতে, কেহ বা পাট খাটতে নিযুক্ত হইয়াছে। কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেছে। কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পাড়িতেছিল, তাহাই সারিয়া দিতে এবং গোটাকতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে। বাড়ি আসিতে পায় নাই, কাছারি হইতেই কিঞ্চিৎ জলপান খাইয়াছে। মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে। উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধেবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট জা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে। আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণ পূর্বক সায়াহ্নের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে, আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল। তাহার 1.5 বৎসরের ছোট ছেলেটি কাঁদিতেছিল। দুই ভাই যখন প্রবেশ করিল, দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গণের এক পার্শ্বে চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে। ক্ষুধিত দুঃখীরাম আর কাল বিলম্ব না করিয়া বলিল, ভাত দে। বড় বউ বারুদের বস্তা স্ফুলিঙ্গ পাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া উঠিল। ভাত কোথায় যে ভাত দিব? তুই কি চাল দিয়া গিয়েছিলি? আমি কি নিজে রোজগার করিয়া আনিব? সারা দিনের শান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটির গোপন কুৎসিত দুঃখীরামের হঠাৎ কেমন একেবারে অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল, কি বললি? বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল। রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। চন্দরা রক্তসিক্ত বস্তে কি হলো গো বলিয়া চিৎকার করিয়া উঠিল। ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিল। দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল। ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। বাহিরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে। পরপারের চরে যাহারা নতুন পক্ষ ধান কাটিতে গিয়াছিল তাহারা 5-7 জনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার 2-4 আঁটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন। হঠাৎ মনে পড়িল তাহার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি। আজ কিয়দংশ শোধ করিবে প্রতিশ্রুতি হইয়াছিল। এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন। কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছম করিয়া উঠিল। দেখিলেন ঘরে প্রদীপ জ্বালা হয় নাই। অন্ধকার দাওয়ায় 2-4টি অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে। রহিয়া রহিয়া দাওয়ার এক কোণ হইতে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যত মা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে, ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে। রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, দুঃখী, আছিস নাকি রে?
দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়া ছিল, তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র